আধে একটি মূলত হিন্দি নাটক, তাই তো, যার স্রষ্টা হচ্ছেন কে? মোহন রাকেশ না রাকেশ মোহন? মোহন রাকেশ। যাই হোক, সুমনা পাঠাবার পরে আমি একটু গুগলিং করে বা এ করে যেটা দেখেছি ওনার সম্পর্কে, তো একটু বলে নিই। কারণ আমরা কোনো কিছু পড়বার পূর্বে তার স্রষ্টা এবং প্রেক্ষাপট সম্পর্কে জানা আশু কর্তব্য, তাই তো? আমরা যার লেখা পড়ছি তার সম্পর্কে যদি না জানি, তা বিষয়টা কেমন খটোমটো ব্যাপার হয়ে দাঁড়াবে। যাই হোক, আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের যে নাট্যচর্চার ইতিহাস, তা অত্যন্ত সমৃদ্ধ, তাই তো? বাংলা ভাষা ও সাহিত্যের নাট্যচর্চার ইতিহাস, সেই জায়গা থেকে আমরা যদি হিন্দি সাহিত্যের নাট্যচর্চার ইতিহাস দেখি, তাহলে হিন্দি ভাষা ও সাহিত্যে নাট্যচর্চার যে ইতিহাস, সেটা কিন্তু অনেক পরে এসেছে। পরে এসেছে বলতে এই নয় যে হিন্দি ভাষা ও সাহিত্যে নাটক চর্চা হয়নি, হয়েছে। কিন্তু পরিপূর্ণ যাকে আমরা নাট্যচর্চার ইতিহাস বলবো, তা কিন্তু প্রাক স্বাধীনতা পর্বে সেই অর্থে আমরা দেখতে পাইনি। তোমরা দেখো, আমাদের বাংলা ভাষা ও সাহিত্যে নাট্যচর্চা এবং নাট্যকলা কত সমৃদ্ধ একটি শাখা, তাই না? 1800 খ্রিস্টাব্দের পরপরই নাট্যমঞ্চগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। লেবাদাব সাহেব তিনি আমাদের কলকাতাতে নাট্যলয় প্রতিষ্ঠা করছেন। এর প্রধান কারণ, তৎকালীন সময়ে ইংরেজ যারা ছিলেন, যারা গোঁড়া সম্প্রদায়ের মানুষ ছিলেন, তাদের সংস্কৃতির প্রাণ কেন্দ্র তো ছিল কলকাতা। কারণ তোমরা জানো, 1911 খ্রিস্টাব্দে পর্যন্ত ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী ছিল কলিকাতা, তাই তো? আর রাজধানী যেখানে থাকবে, সেখানে সাংস্কৃতিক পরিমণ্ডল বলো, অর্থনৈতিক লেনদেনের ব্যাপার স্যাপার, সামাজিক উন্নয়ন, সবটুকুই কিন্তু রাজধানী কেন্দ্রিক হয়ে থাকে, তাই তো? একদা মুর্শিদাবাদ পুরো বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। সেই সময় মুর্শিদাবাদের আমরা একটা ব্যাপক উন্নয়ন দেখেছিলাম, এবং যখন মুর্শিদাবাদ থেকে রাজধানীটা সরে কলকাতাতে চলে এলো, তখন ডেভেলপমেন্টের জায়গাতে মুর্শিদাবাদ কিন্তু সমস্ত জেলার থেকে সবচেয়ে পিছিয়ে পড়ল, তাই না? সবচেয়ে পিছিয়ে পড়লো। আমরা অনগ্রসর জেলা যদি বলি, তাহলে আমাদের কিন্তু মুর্শিদাবাদ এবং অন্যান্য কয়েকটি জেলার নাম আমাদেরকে বলতে হবে। আমি এই উপমাটা এই জন্য নিয়ে আসলাম যে রাজধানীর সঙ্গে একটা সাংস্কৃতিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সমস্ত উন্নয়নের ধারাটা কিন্তু জড়িয়ে থাকে, এটা আমরা সকলেই জানি। ফলে আমরা দেখেছিলাম বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে নাট্যচর্চার এক নবযুগান্তর আসলো, তাই না? জোড়াসাঁকো নাট্যলয়, তারপরে পাইকপাড়ার রাজাদের নাট্যশালা, লেবাদাব সহ অন্যান্য বিদেশি যারা ছিলেন, ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, একাধিক থিয়েটার কিন্তু আমাদের বঙ্গভূমিতে হয়েছে। ফলে বঙ্গভূমির যারা কবি, লেখক, উপন্যাসিক যারা ছিলেন, তাদের একটা বিরাট অংশ কিন্তু বাংলা নাট্যকলার প্রতি আকৃষ্ট হলো। তোমাদের মনে হতে পারে যে স্যার, হিন্দি নাটকের কথা বলতে গিয়ে কেন বাংলা নাটকের কথা বলছেন? যেহেতু আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের ছাত্র, ফলে একটা প্রতিবেশী সাহিত্য যখন আমরা পড়ছি, সেই সাহিত্যের সঙ্গে আমাদের সাহিত্যের কি অন্যায়, কি দূরত্ব, কি তফাৎ, পার্থক্য রয়েছে, সেটা জানাও কিন্তু আমাদের কর্তব্য, এবং এটা ভীষণ দরকার একটি বিষয়। ফলে আমরা দেখলাম বাংলা ভাষা ও সাহিত্যের কিছু কবি, কিছু উপন্যাসিক, অত্যন্ত শক্তিশালী যারা উপন্যাসিক, কবি, তারা এই নাটকের দ্বারা কিন্তু আকৃষ্ট হলো। এবং নাটক এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে খুব সরাসরি পাঠক, দর্শকের কাছে পৌঁছানো যায়, তাই না? তার হৃদয়কে
স্পর্শ করা যায়। একটি উপন্যাস বা একটি কবিতা বা গল্প, একজন গল্পকার, উপন্যাসিক, কবি লিখছেন, তিনি কিন্তু পাঠকের অনুভূতিটা বুঝতে পারছেন না। বুঝতে পারছেন কি? পাঠকের অনুভূতি তিনি বুঝতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত পাঠক সেই বিষয়ে একটি রিভিউ করছেন, যে আপনার উপন্যাসটা আমি পড়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু একটা নাটক এমন একটি মাধ্যম, সেটি পাঠককে কতটি, দর্শক এবং পাঠক তাকে কতটা আলোড়িত করা গেল, এটা কিন্তু বোঝা যায়। এটা ভীষণ রকমভাবে বোঝা যায়, কারণ দর্শন এবং শ্রবণের মাধ্যমেই তো নাট্যকলার গাড়িটা চলে। ফলে আমরা দেখলাম মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, আরো যারা, গিরিশ ঘোষ, ক্ষীরোদপ্রসাদ বিনোদ, আরো যারা মহান বাঙালি নাট্যকারগণ ছিলেন, তারা কিন্তু ভারতীয় যে নাট্যশালা, সেই নাট্যশালাকে একটা পাশ্চাত্যের মোড়কে একটা সুন্দরভাবে উন্নত উত্তর আধুনিক সাহিত্যকলার মাধ্যম হিসাবে তুলে ধরতে পেরেছিলেন। কিন্তু হিন্দি নাটকের ক্ষেত্রে কি হয়েছিল, হিন্দি নাটকে খুব উল্লেখযোগ্যভাবে আমি নাড়াচাড়া করতে গিয়ে, মানে যতক্ষণ নাড়াচাড়া করেছি সেই জায়গা থেকে আমি দেখেছি, প্রাক স্বাধীনতা পর্বে হিন্দি ভাষী কোনো রঙ্গলয় কিন্তু ছিল না। হিন্দি ভাষায় কোনো নাট্যমঞ্চ ছিল না। যদি থিয়েটার না থাকে তাহলে সিনেমা কি খুব উৎকর্ষময় মুভি তৈরি হবে? এখন তো যদিও মুভি থিয়েটার লাগছে না, অনেক মোবাইল অ্যাপের মধ্য দিয়ে তারা বিভিন্ন রকম ভাবে চিত্র বিনোদনের বিষয়গুলো নিয়ে আসছেন, এখন আর মুভি থিয়েটার লাগে না। কিন্তু যে সময়ের কথা আমরা বলছি, সেই সময় যদি নাট্যমঞ্চ না থাকে তাহলে নাটকের জাগরণ কি সম্ভব? একটা সুদীর্ঘ কাল পর্যন্ত আমরা দেখেছিলাম হিন্দি ভাষা ও সাহিত্যে যারা নাটক চর্চা করছেন তাদের মনে হয়েছিল নাটকটা অনেকটা সংলাপের মাধ্যমে সংলাপের মধ্য দিয়ে গল্প বোনার যে একটা ধারা রয়েছে, সেই ধারাটাই তাদের মধ্যে ছিল, ভীষণ রকম ভাবে ছিল। কারণ সেখানে একটি নাটক তো যে যাই বলুক, নাটক মূলত অভিনয়ের জন্য তৈরি হয়। বিশ্বাস করো তোমরা, প্রতিটা নাট্যকার তিনি কিন্তু সেই নাটকটা অভিনয়ের জন্যই লেখেন। তোমরা দেখবে নাটকের ওপরে আছে মঞ্চ সমাপ্ত হলো, মঞ্চসজ্জার ডিরেকশনটাও কিন্তু নাট্যকার দিয়ে দেন, তাই না? এরপরে দুজন প্রবেশ করলো, সামনে একটা বেঞ্চ আছে, সেই বেঞ্চটাতে গিয়ে চরিত্র দুটি রাজকীয় হালে বসবে। উনি ব্র্যাকেটের মধ্যে কোট অ্যান্ড কোট বলে দেন কিভাবে বসতে হবে, কিভাবে বলতে হবে, কোন ডায়লগটা কতটা উচ্চস্বরে বলতে হবে, সেটাও কিন্তু একজন নাট্যকার বলে দেন। ফলে তিনি একাধারে যেমন একজন নাট্যকার, ঠিক তেমনি তিনি কিন্তু নাট্য নির্দেশকও। তোমরা দেখবে আমাদের বাংলা নাটকের ইতিহাস যদি দেখো, যারা নাটক লিখেছেন তারাই নাটক ডিরেকশন করেছেন, তারাই নাটক কিন্তু পরিচালনাও করেছেন, তাই না? গিরিশ ঘোষ নিজেই লিখেছেন, নিজেই নির্দেশনা দিয়েছেন, নিজেই কিন্তু পরিচালনা করেছেন। প্রায় প্রত্যেক নাট্যকারের এই ধারাটা কিন্তু ছিল, কারণ তাদের মেন্টাল সেটআপটাই থাকে আমি নাটকটি অভিনয়ের জন্য লিখছি, কারণ অভিনয়ের মধ্য দিয়েই কিন্তু নাটকের মুক্তি। এবার তোমরা চিন্তা করো, একটিও নাট্যমঞ্চ নেই, তাহলে যারা নাটক লিখবেন তারা নাটকের যে ফর্ম এবং প্যাটার্ন তাকে কি স্পর্শ করতে পারবেন? পারা কি সম্ভব? ফলে হিন্দি ভাষা ও সাহিত্যে যারা নাটক চর্চা করেছেন তারা কিন্তু নাটকের এই যে ফর্ম এবং প্যাটার্ন সেটাকে ধরতে পারেনি। কিছুটা ব্যতিক্রম ভরতেন্দু হরিশ্চন্দ্র, নাম শুনেছো তোমরা? এবং জয়শঙ্কর বলে একজন নাট্যকার ছিলেন, যাদের নাটকের প্যাটার্নটা কিছুটা হলেও মান বাঁচানোর মতো।
কারণ ভরতেন্দু হরিশ্চন্দ্র উনি রঙ্গলয়ের সঙ্গে যুক্ত ছিলেন, পাশ্চাত্য রঙ্গলয়ের সঙ্গে উনি যুক্ত ছিলেন। ফলে উনি নাটকের প্যাটার্ন এবং ফর্মটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছিলেন বলে তিনি তার নাটকে কিছু অ্যাপ্লিকেশন করতে পেরেছিলেন। কিন্তু প্রাক স্বাধীনতা পর্বে যে সমস্ত হিন্দি নাট্যকারগণ এসেছেন, তারা নাটক রচনা করেছেন, তাদের একটাই উদ্দেশ্য ছিল পাঠককে মনোরঞ্জন করা। এবং কিভাবে মনোরঞ্জন করা? না, গল্পের আদলে মনোরঞ্জন করা। এই যে প্যাটার্ন গুলো কিন্তু ছিল না। তোমরা শম্ভু মিত্রের নাটকগুলো পড়েছো? কি সুন্দর একেবারে অভিনয়ের ডিরেকশন দিয়ে দেয়, তাই না? যে একজন, তুমি যদি শম্ভু মিত্রের একটি নাটক নিয়ে অভিনয় করো পাড়ায় একটা মঞ্চ করে, তোমাকে আর আলাদা করে করতে হবে না যে এই ডায়লগটা আমার যে অভিনেতা সে কিভাবে বলবে, সে কিভাবে গিয়ে বসবে মঞ্চের উপরে। খুব সুন্দর করে কিন্তু উনি ডিরেকশন দিয়ে দেন, কারণ তিনি একজন মহান নাট্যকার, মহান পরিচালক, এই বিষয়টা তো আমরা জানি। ফলে নাটক মূলত অভিনয়ের জন্য লিখিত হয় এবং হিন্দি নাট্য মঞ্চের ক্ষেত্রে, হিন্দি নাটকের ক্ষেত্রে যেহেতু স্বাধীনতা পূর্বে নাট্যলয় ছিল না, ফলে নাটকের যে আদর্শ ফর্ম এবং প্যাটার্ন, নাটকের যে আদর্শ নান্দনিক সৌরভ, সেই সৌরভকে হিন্দি নাট্যকাররা, প্রাক স্বাধীনতা পর্বের নাট্যকাররা, তারা সেই অর্থে স্পর্শ করতে পারেনি। কখন স্পর্শ করতে পারলো? প্রশ্ন উঠতেই পারে। স্বাধীনতা পরবর্তীকালে হিন্দি সাহিত্যে শুধু নয়, সমগ্র ভারতীয় সাহিত্যে কিন্তু একটা উত্তর আধুনিক ভাবধারা প্রবাহমান হয়ে পড়েছিল। কারণ আমরা যখন পরের অধীনে ছিলাম, ব্রিটিশ গোড়াদের অধীনে ছিলাম, তখন আমাদের কোনো কিছুই কিন্তু স্বাধীনভাবে পরিচালিত হতে পারতো না। পারতো কি? আমাদের নাটক, একজন নাট্যকার, নাট্য নিয়ন্ত্রণ আইন পড়েছো তোমরা ইতিহাসে? সম্ভবত মেবি 1878 না, নাট্য নিয়ন্ত্রণ আইন জারি হয়ে গেল। তোমরা জানো অমিতলাল বসু, তারপরে গিরিশ ঘোষের কিছু নাটক, ক্ষীরোদ প্রসাদ বিদ্য বিনোদের কিছু নাটক, এবং বিশেষ করে অমিতলাল বসু যে নাটক, ওই যে সরোজনী, কি আমার নামটা মনে পড়ছে না, যে অমিতলাল বসু যে বিদ্রোহাত্মক যে নাটকগুলো তারা রচনা করছেন এবং করছেন, আমাদের উৎপল বাবুর টিনের তরোয়াল, যে তারা রচনা করছেন, অভিনয় করছেন এবং মানুষ খেপিয়ে তুলছেন। তখন ব্রিটিশ গোড়ারা দেখলো যে আমি যদি রেশ না টানতে পারি, তাহলে কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রবল জনক্ষোভ তৈরি হবে। যেমন আমাদের প্রণম্য দীনবন্ধু, তার নীলদর্পণ নাটক একেবারে গ্রাম বাংলার প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ইংরেজ বিরোধী একটা ভাব তৈরি করতে সক্ষম হয়েছিল। ফলে নাট্য নিয়ন্ত্রণ বিল আইন জারি হলো এবং শম্ভু মিত্র ধরো একটা নাটক লিখেছেন, তাকে সেই নাটকটা দেখিয়ে নিতে হবে স্থানীয় থানার যে দায়িত্বে আছে, ইনচার্জ, তাকে দেখিয়ে নিতে হবে। তো দেখো, থানায় যারা চাকরি করেন, আমি তাদেরকে সম্মান জানিয়েই বলছি, সব ক্ষেত্রে দক্ষতা থাকে না, সব ক্ষেত্রে স্পেশালিস্ট থাকে, তো তাই না? একজন চোখ কানের ডাক্তারের কাছে তুমি একজন প্রসূতি মাকে কি নিয়ে যেতে পারবে? তিনি কি তার চিকিৎসা করতে পারবেন? তাহলে একজন প্রখ্যাত নাট্যকার, একজন মহান নাট্যকার, নাট্য অভিনেতা, তিনি একটা নাটক লিখছেন, সেই নাটকটা মূল্যায়ন করবেন কে? একজন থানার ইনচার্জ, যার কোনো যোগ্যতাই নেই, তাই না? আসামি ধরে বিপ্লবীদের উপর অত্যাচার করে করে তারা এমনি রুক্ষ সূক্ষ্ম খিস্তি খেওর। পুলিশের ভাষা শুনেছো তোমরা? পুলিশের ভাষা শুনলেও তোমরা মানে মনে করবে যে বাংলা ভাষার এত উন্নয়ন ঘটেছে। বাংলা ভাষা, যদি কখনো থানাতে যাও, আই কার্ড হারিয়ে গেছে, থানাতে একটা ডায়েরি করতে গেলে একটু বসে থাকবে 5-10 মিনিট, আর ওই লকআপ থেকে, মানে যে ওই যেখান থেকে আসামি নিয়ে আদালতে নিয়ে যাচ্ছে,
ওই আসামিদের সঙ্গে পুলিশের যে কথোপকথন, হ্যাঁ একটু শুনবে, বাড়ি এসে শুধু কানে সাবান দেবে, শুধু কানে সাবান দিতে থাকবে, কানে সাবান দিতে থাকবে, শুধু অন্য কোথাও সাবান দেওয়ার দরকার নেই, দুই কানে শুধু সাবান করছ, এইরকম একটা ব্যাপার। তো সেই পুলিশ, সে ইংরেজ পুলিশ হোক, আমাদের কালের পুলিশ হোক, প্রশাসনে যারা থাকে, ভালো মানুষ নিঃসন্দেহে আছে, বহু ভালো মানুষ আছে, অজস্র ভালো মানুষ আছে, কিন্তু তারপরে ওই প্রশাসনে থাকতে থাকতে, চোর ডাকাত দস্যুদের সঙ্গে থাকতে 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 তারাও কিন্তু সেই লেভেলের জায়গাতে পৌঁছে গেছে। ফলে তার কাছে যদি একটা নাটক নিয়ে যাওয়া হয়, সে নিশ্চয়ই সেই নাটকটাকে মূল্যায়ন করতে পারবে না। ফলে আমার বলবার উদ্দেশ্য এটাই যে প্রাক স্বাধীনতা পর্বে আমাদের কিন্তু কোনো কিছুর স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, কোনো কিছুর স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে বাঁচবার স্বাধীনতা ছিল না, কোনো কিছুর স্বাধীনতা আমাদের কাছে ছিল না। ফলে আমরা দেখেছি নাট্যধারার যে একটা প্রবাহমানতা, সে কিন্তু থমকে থমকে এগিয়েছে। এবং আমি প্রথমেই বললাম যে বাংলা নাট্য সাহিত্য ভারতীয় নাট্য সাহিত্য থেকে পৃথক কেন? বাঙালি নাট্যকারেরা কেউ কিন্তু গোড়া সাম্রাজ্যবাদীদের রক্তচক্ষুকে ভয় পাননি। ভয় পেয়েছেন? অভিনয় হচ্ছে বন্ধ করে দিচ্ছে, নাম পাল্টে দিয়ে অভিনয়, তাই না? অমিত বাবুর ওই যে নাটকগুলো তোমরা দেখো, বন্ধ করে দিয়েছে, বিরাট আলোড়ন ফেলছে। পুলিশ এসে 4-5 জন অভিনেতাকে ধরে নিয়ে গেছে, এই নাটকের অভিনয় বাজেয়াপ্ত। 2 মাস পরে নাম পাল্টে সেই নাটক আবার অভিনয় হচ্ছে। তাহলে তাদের বুকের পাটা কতখানি আমরা কল্পনা করতে পারি সেই কালে, তাদের দুঃসাহস বিষয়ে আমরা কল্পনা করতে পারি। যেহেতু প্রাক স্বাধীনতা পর্বে হিন্দি ভাষায় কোনো রঙ্গলাই সেই অর্থে ছিল না, যেগুলো ছিল সেগুলো উল্লেখযোগ্য কোনো বিষয় নয়। তোমরা দেখবে স্বাধীনতার পর হিন্দি ভাষার উপর একটা অ্যাটেনশন কিন্তু পড়েছে, ব্যাপকভাবে পড়েছে, তাই না? স্বাধীনোত্তরভাবে হিন্দিকে কি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের অলিখিতভাবে, আমাদের তো কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, আছে কি? আমাদের জাতীয় ভাষা আছে? আমাদের কোনো জাতীয় ভাষা নেই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ। হিন্দিকে রাখা হয়েছে অলিখিতভাবে, এবং আমরা স্বীকার করি বা না করি, আমাদের রাষ্ট্রের অধিকাংশ কাজ কিন্তু হিন্দি ভাষাতে হয়। দেখবে লোকসভা টিভি, তোমরা দেখো তো লোকসভা টিভি, হ্যাঁ, ওখানে ইংলিশ বা হিন্দি, অন্য তুমি যদি আঞ্চলিক ভাষাতে কথা বলতে চাও, তাহলে আগে থেকে তোমাকে স্পিকারের পারমিশন নিতে হবে এবং তার অনুবাদটা প্রত্যেক সদস্যের কাছে পৌঁছে দিতে হবে, কারণ তুমি বাংলাতে বললে তারা বুঝতে পারবে না। ফলে তার কাছে যদি তার একটা হিন্দি বা ইংলিশ একটা ট্রান্সলেট থাকে, তাহলে সে দেখবে যে উনি এইটা বলতে চাচ্ছেন, বোঝা যাচ্ছে? আগে থেকে পারমিশন নিতে হয়। তো আমরা স্বীকার করি বা না করি, স্বাধীনতার পরে হিন্দি ভাষার উপরে কিন্তু একটা বিরাট ফোকাস পড়েছে ইংরেজি এবং হিন্দির উপরে। ফলে এই যে হিন্দিকে অগ্রাধিকার দেওয়ার একটা মানসিকতার ফলে হিন্দি ভাষা এবং সাহিত্য কিন্তু অন্যান্য আঞ্চলিক ভাষা এবং সাহিত্য থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল। এবং এই যে এগিয়ে গেল, এটা কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। ফলে আমরা দেখলাম হিন্দি ভাষা ও সাহিত্যে একাধিক উল্লেখযোগ্য নাট্যলয় স্থাপিত হয়েছে। বোম্বেতে হয়েছে, কলকাতাতে হয়েছে, চেন্নাইতে হয়েছে। এবং তোমরা জানো যে আমাদের যে ন্যাশনাল ড্রামা স্কুল, যেটা নাট্য শিক্ষার যেটা জাতীয় বিদ্যালয়, সেটাও কিন্তু দিল্লিতে অবস্থিত, এবং সেটিরও কিন্তু হিন্দিতে অভিনয়ের ব্যবস্থা রয়েছে, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় নাট্য শিক্ষার বিদ্যালয়, সেটাও হিন্দিতে পরিচালিত হয়। যাই হোক, আমাদের বলবার বিষয় এই যে হিন্দি ভাষা ও সাহিত্যের যে একটা বিরাট উদ্গীরণ আমরা লক্ষ্য করলাম স্বাধীনতা উত্তরকালে, ফলে খুব স্বাভাবিকভাবে হিন্দি সাহিত্যেও কিন্তু একটা যুগান্তর এলো। কারণ আমরা দেখো, এখানে আমাদের একটি কথা স্বীকার করতে হবে যে বাংলা ভাষা ও সাহিত্য কিছুটা যে দীনতা তৈরি হয়েছে, তার কারণ
আমরা অষ্টাদশ শতাব্দীর পর থেকে বিংশ শতাব্দী পর্যন্ত মহান কয়েকজন সাহিত্যিককে পেয়েছিলাম, যাদের অভাব কিন্তু পরবর্তীকালে উত্তরাধুনিক কালে একবিংশ শতাব্দীতে আমরা পূরণ করতে পারিনি। রবীন্দ্রনাথকে পেয়েছিলাম আমরা, শরৎ চ্যাটার্জিকে পেয়েছিলাম, মাইকেল মধুসূদন দত্তকে পেয়েছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, জীবনানন্দ দাশ। এই যে মহান সাহিত্যিক, এরা কিন্তু একচ্ছত্রভাবে সমগ্র ভারতীয় সাহিত্যকে শাসন করেছে, তাই না? সমগ্র ভারতীয় সাহিত্যকে শাসন করেছে। আমি শরৎচন্দ্রের উপরে কিছু পড়াশুনো করতে গিয়ে দেখেছিলাম, ওই প্রেমচাঁদ নাম শুনেছো তোমরা? প্রখ্যাত হিন্দি উপন্যাসিক প্রেমচাঁদ, যার গোদান আরো বেশ উল্লেখযোগ্য উপন্যাস রয়েছে এবং বহু হিন্দি সিনেমা তার উপন্যাস থেকে হয়েছে। তো সেই প্রেমচাঁদ তার একটা ইন্টারভিউতে বলছেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বাঙালি লেখক আমি দীর্ঘদিন ধরে জানতাম না, কারণ শরৎচন্দ্রের উপন্যাস হিন্দিতে এত পরিমাণ অনুবাদ হয়েছে যে প্রেমচাঁদের মনে হয়েছিল ইনি হিন্দি ভাষারই কোনো একজন লেখক। ফলে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার সিনেমা এক সময় সমগ্র ভারতবর্ষকে শাসন করেছে। দেখো সিনেমার ক্ষেত্রেও আমরা যে মহান ডিরেক্টরদের পেয়েছিলাম, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা, মৃণাল সেন, দেখো কত বড় বড় নাম। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস যদি দেখা হয়, পুরো টোটাল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস, তাহলে এই মানুষগুলোর নাম কিন্তু 1, 2, 3, 4 নম্বরে আসবে, তাই না? 4 জনই কিন্তু বাঙালি। কিন্তু একটা দীনতা, এনারা চলে যাওয়ার পরে তাদের অভাব কিন্তু আমরা সেই অর্থে কখনোই পূরণ করতে পারেনি। সেই জায়গাটা নিয়েছে কিন্তু হিন্দি সংস্কৃতি, হিন্দি যে কালচার। কারণ এর একটা কারণ আছে, যে ভাষাটাকে তুমি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তুলে ধরছো, স্বাভাবিকভাবে তার চর্চাটা অনেক বেশি হয়ে যাবে, তাই না? শহুরে যে বিদ্যালয়গুলো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তুমি যদি জিজ্ঞেস করো শহুরে ইংলিশ মিডিয়াম বিদ্যালয়গুলো, তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি বাবা? ইংলিশ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি। থার্ড ল্যাঙ্গুয়েজ মানে অপশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা। আমার মানে মাসতুতো এক শ্যালক আর কি, ছোট্ট বাচ্চা, আমি তখন ওখানে রয়েছি ওদের বাড়িতে, একটা দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তা সেই প্যান্ডেমিক সময়ে, কোভিডের সিচুয়েশানে, তো ওদের ওই 10টা থেকে 3টে পর্যন্ত অনলাইন ক্লাস হয়। 10টা থেকে 3টে পর্যন্ত। এই যে বাংলা মিডিয়াম স্কুলগুলো তো সব বন্ধ, ওরা কিন্তু বন্ধ করেনি, ওরা একদম পুরোপুরি চালিয়ে গেছে, ওদের ক্লাসগুলো পুরোপুরি চালিয়ে গেছে। তো ওই বাঁদর কি করবে, হিন্দির সময় খুব অ্যাটেনশান, ইংলিশের সময় খুব অ্যাটেনশান, ম্যাথের সময় খুব অ্যাটেনশান, আর বাংলার সময় ও চালিয়ে দিয়ে ওর মতো কাজ করছে, খেলাধুলো করছে, এ করছে, সে করছে। তাহলে দেখো এই যে একটা, আমি বললাম যেটাকে তুমি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তুলে ধরছো, তার চর্চাটাও কিন্তু অনেক বেড়ে যাবে, তাই না? এবং এই হিন্দি মাধ্যমের যে বিনোদনের বিষয়গুলো আমরা দেখে দেখে, আমরা হিন্দি পড়তে না পারলেও কিন্তু বলতে পারি, তাই না? যেহেতু বাংলা ভাষা এবং হিন্দি ভাষা তো ভগ্নীস্থানীয় ভাষা, তাই না? প্রভূত মিল রয়েছে, শব্দের মিল রয়েছে, বাক্য গঠনের মিল রয়েছে। আমরা খুব সহজে যেমন বুঝতে পারি, তেমন অল্প বিস্তর বলতে পারি। লিখতে হয়তো অনেকেই পারি না, কিন্তু অল্প বিস্তর বলতে পারি। তুমি অসমিয়াও মানে বাংলা ভাষা এবং এ ভাষা, অসমিয়া ভাষা ভগ্নীস্থানীয়। আমি অসমিয়া নিয়ে কাজ করতে করতে দেখেছি, আমি অসমিয়া পড়তেও শিখে গেছি, মানে এতটা কাছাকাছি। যেহেতু এক মায়ের গর্ভ থেকে এই ভাষাগুলোর উৎপত্তি হয়েছে, তো তোমার সঙ্গে কিন্তু তোমার বোনের বা তোমার ভাইয়ের একটা ভালো মিল থাকবে, এটা মেলবন্ধন থাকবে, দেখতে মেলবন্ধন থাকবে, আচার আচরণে মিল থাকবে। তো ফলে এই ভাষাগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই, আমি প্রসঙ্গ থেকে বেরিয়ে যেতে চাই না, যে হিন্দি ভাষায় এই উত্তর আধুনিক বা স্বাধীনতা উত্তরকালে কিন্তু একটা যুগান্তর এলো।
এই একাধিক নাট্যমঞ্চের প্রতিষ্ঠা, এই নাট্যমঞ্চের প্রতিষ্ঠার ফলে নাট্য সাহিত্যের যে ফর্ম এবং প্যাটার্ন, সেই ফর্ম এবং প্যাটার্নকে কিন্তু হিন্দি ভাষার যারা নাট্যকার তারা কিন্তু খুব সহজে ধরতে পারলো। এবং প্রথম দিকে হিন্দি নাট্যালয় প্রতিষ্ঠা করবার প্রথম দিকে হয়তো খুব উল্লেখযোগ্য নাটক রচিত হয়নি, কিন্তু কিছুটা পর যাওয়ার পরে উল্লেখযোগ্যতর কিন্তু নাটকগুলো রচনা হতে শুরু করেছে। এই বিষয়টা আমরা অটো চাকা লিক হয়ে গেছিল তোদের, ওইটা তোমার ওইটা এমার্জেন্সি ছিল। আচ্ছা বেশ, যাই হোক, তো এখানে এই পর্বে এসে হিন্দি ভাষা ও সাহিত্যে কিন্তু একটা উল্লেখযোগ্য ভাবান্তর এলো। কি ভাবান্তর এলো? যে একজন নাট্যকার তিনি যখন লিখবেন তার সামনে তো দর্শকরা বসে আছে, সেই দর্শকদের জীবন, সেই দর্শকদের জীবনাচরণ, তাদের দৈনন্দিন সমস্যার গল্পগুলো কিন্তু নাট্যকারগণ তাদের নাটকের মধ্যে পরিস্ফুটিত করে তুলল। দেখো, সেই সাহিত্যই উৎকৃষ্ট সাহিত্য, যে সাহিত্য মানবের সমস্যার কথা বলে এবং তার থেকে উত্তরণের পথও কিন্তু দেখায়। এবং আধুনিক সাহিত্যই হচ্ছে তোমাকে সমস্যার কথা বলতে হবে এবং তার থেকে উত্তরিত কিভাবে হবে পাঠক সেটাও কিন্তু দেখাতে হবে। কারণ যিনি লিখছেন তিনি কিন্তু সমাজের বৌদ্ধিক অংশের প্রতিভূ, তাই তো? বুদ্ধিজীবী অংশের প্রতিভূ। কত জীবী বুদ্ধি থাকলে তাকে বুদ্ধিজীবী বললো? হ্যাঁ, কত জীবী বুদ্ধি থাকলে বুদ্ধিজীবী বলা যাবে? ওরকম কোনো একই আছে যে এত জীবী বুদ্ধি থাকতে হবে থাকতে, ওরকম কিছু নেই। তো যারা লিখছেন তারা তো সমাজের সমস্যাটাকে ফেস করছেন, ফেস করে তাদের নাট্য সাহিত্যে, তাদের উপন্যাসে, তাদের ছোট গল্পে তারা উপস্থাপন করছেন। এবং উপস্থাপন করলেই শুধু হবে না, মাঝখানে পাঠক দর্শককে হাবুডুবু খাইয়ে তুমি কিন্তু পালাতে পারবে না। যে পালিয়ে যাবে তিনি কিন্তু উৎকৃষ্ট মানের নাট্যকার নন, তিনি কিন্তু উৎকৃষ্ট মানের গল্পকারও না। যারা মেলোড্রামা লিখেছে, ওই যে হাবুডুবু খাইয়ে যারা পালিয়ে যায়, মেলোড্রামা যে নাটকগুলো, তাদেরকে নিয়ে কি আমরা খুব বিরাট বড় সড়ো করে আলোচনা করি? এবং মেলোড্রামাকে কি নাট্য সাহিত্যের খুব উৎকৃষ্ট মাধ্যম হিসেবে বলা হয়? ধরা হয় কি? অতিরিক্ত খুন খারাপ, রক্তের বন্যা বয়ে যাচ্ছে একদম। দুঃখে মানে চরিত্র এত কান্না কাঁদছে পুরো নাটক জুড়ে, যারা দেখছে তাদেরও মানে সেই চোখ দিয়ে জল পড়ে শাড়ি চুড়ি সব ভিজে যাচ্ছে। শাড়ি চুড়ি সব ভিজে যাচ্ছে। নাটক টাটক সিরিয়াল গুলো দেখে কাঁদে। তো এই যে কোনো কিছুর অতিরিক্ত বিষয়টাই কি নাটকে মেলোড্রামা না? অতিনাটকীয়তা কিন্তু নাটকের উৎকৃষ্ট মাধ্যম হতেই পারে না। এবং অতিনাটকীয়তা যাদের নাটকে আছে তাদেরকে নিয়ে কিন্তু সেই অর্থে আলোচনার বহর খুব বেশি হয়নি। মোহন রাকেশ উত্তর আধুনিক স্বাধীনতা উত্তরকালের একজন শ্রেষ্ঠতম নাট্যকার, যিনি নাটকের ফর্ম এবং প্যাটার্নকে খুব ভালোভাবে স্পর্শ করতে পেরেছিলেন। মানুষের সমস্যা, মানুষের সেই সমস্যা থেকে উত্তরণের পথও কিন্তু তিনি খুব ভালোভাবে দেখিয়েছেন। তার এই আধে আধুরি বলো বা আরো কয়েকটা নাটকের নাম আমি দেখছিলাম, তার একাধিক নাটকে নারী পুরুষের নানা সমস্যা নিয়ে তিনি কথা বলছেন এবং সেই সমস্যা থেকে কিভাবে উত্তরিত হতে হবে তার কথাও তিনি কিন্তু বলছেন। মনস্তাত্ত্বিক যে একটা ব্যাপার স্যাপার গুলো থাকে, মানবের মনের কারখানার মধ্যে যে ওঠানামা থাকে, সেই ওঠানামার জায়গাটাও কিন্তু মোহন রাকেশের নাটকে আমরা ব্যাপকভাবে পাবো। আমাদের সময় কি শেষ? যাই হোক, তাহলে আমরা আজকে প্রেক্ষাপটটা রচনা করলাম, মোটামুটি বোঝা গেছে।
তো এই প্রেক্ষাপটটা রচনা করলাম। আগামী দিন কয়েকটি ক্লাসে আমরা মূলত নাটকটি পড়ে নেব, ঠিক আছে? নাটকটি পড়ে নেব এবং ব্যাখ্যা করব। টেক্সট পেয়েছি, ঠিক আছে। না না, পেয়েছি পেয়েছি, দেব, ঠিক আছে। সুমনা আমাকে পাঠিয়েছিল, সুমনার কাছ থেকে নিয়ে নিও। হ্যাঁ বলো। হিন্দি নাট্যকার। বাংলাতে অনুবাদ করেছেন। বাংলাতেই অনুবাদ করেছেন। যাই হোক, আজকে মোটামুটি তাহলে এইটুকু থাকলো। আমরা পরের দিন নাটকটা পড়ব, 2টো ক্লাসে হয়ে যাবে, 82 পৃষ্ঠা, ঠিক আছে। 2টো ক্লাসে আমরা 76 পেজ, ঠিক আছে। 2টো ক্লাসে আমরা করে নেব, তারপরে আমরা আলোচনায় যাব, ব্যাখ্যায় যাব, এবং দরকার হলে প্রয়োজন পড়লে তোমরা নিজেরাও লিখতে পারো, আর যদি আমাকে লেখাতে হয় তো যাই হবে। নারী পুরুষের একটা মনস্তাত্ত্বিক মন বিকলনের গল্প। একজন নারী একজন পুরুষকে সম্পূর্ণভাবে পেতে চাইছেন, কিন্তু সমাজের নানা ওটা নামার মধ্য দিয়ে বিষয়টি সম্পূর্ণ হচ্ছে না। একজন নারীর যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের গল্প কিন্তু একদম আধুনিক যে গল্প উপন্যাস সবই মনস্তাত্ত্বিক, তাই না? আধুনিক গল্প উপন্যাস, মনের বাইরে কোনো গল্প উপন্যাস কি হয়? এখন মনের প্রভাব পড়বে, কারণ একটা চরিত্র বিশ্লেষণ করতে গেলে তার মনের মধ্যে কিন্তু নাট্যকার বা গল্পকারকে প্রবেশ করতেই হবে, তাই না? প্রবেশ করতেই হবে। একজন মেছো বাজারে যিনি মাছ বিক্রি করেন, হইচই করেন, এটা সেটা করেন, তার মুখে যদি কলকাতা শহরের একজন ভদ্রস্থ মানুষের ভাষা তোমরা বসিয়ে দাও, তাহলে সেটা কি বিশ্বাসযোগ্য হবে? বিশ্বাসযোগ্য হবে না। ফলে এই যে মনস্তাত্ত্বিক যে বিকলন এবং তার যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার সঙ্গে নিশ্চয়ই একজন সমাজ চোখে যারা তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ, তাদের যে চাওয়া পাওয়ার গল্প, সেটা নিশ্চয়ই ভিন্ন হবে। আর এই ভিন্নতা দেখাতে গেলেই গল্পকার বা নাট্যকারকে তার মনের ভিতরে প্রবেশ করতে হবে, তার মনের ওঠানামাকে দেখতে হবে, এবং সেটাই পাঠক এবং যারা দর্শক থাকবেন তাদের সামনে উপস্থাপন করতে হবে। না তো ওই অতি নাটকীয় হয়ে যাবে, কেঁদে কেঁদে ভাসিয়ে দেবে। জবা মরে গেছে তো কেঁদে কেঁদে একেবারে জবা বাবা হাউ মাও হাউ মাও হাউ মাও করে কাঁদছে। কি হলো? আচ্ছা আচ্ছা, যা খাতা রেখে যাবো। হ্যাঁ ঠিক আছে, দিতে হবে। হাফ পেজ দেবো, ফুল দেওয়া যাবে না। এটা পেন দাও। পাপিয়া অর্ডার দিয়ে দাও। হ্যাঁ অর্ডার দিয়ে দাও, বলো এখান থেকে না পেলে বাংলাদেশ থেকে জানিয়ে নিয়ে যাই।